हिंदी भाषी समाज को हमारा हार्दिक अभिनंदन है। वो जो ऋतिक घटक का शतवार्षिकी के बारे में जो आयोजन किया बहुत ही गुरुत्वपूर्ण है और बहुत ही गंभीर परिस्थिति का मुकाबला करने का लिए एक दिशा दिखाने सकता है, यह हमारे विश्वास है। लेकिन हमारी खेद है जब हमारा हिंदी बहुत दुबला है। ये कोई क्रेडिट का बात नहीं, ये कोई गौरव का बात नहीं, लेकिन समस्या यही है कि हमारा हिंदी में आप समझेगा कि थोड़ा क्या है बोलेगा हैंडीकैप्ड हिंदी है। तो हम बांग्ला में बोलते हैं सहज बांग्ला। আমরা হিন্দি ভাষী সমাজ কেশব ভাত্তার, অশোক সিং আমাদের বন্ধু যারা আছেন, যারা ঋতিক ঘটকের শতবর্ষ আয়োজন করেছেন, এবং মঞ্চে যারা আছেন ডক্টর কমলেশ্বর মুখোপাধ্যায়, অধ্যাপিকা সঞ্চিতা সান্যাল এবং আপনাদের মতন দর্শক ঋতিক যাদের জন্য ছবি বানাতেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটা কথা বলছি। এই কথা আমার আগে অনুৎপত্তি কমলেশ্বর ঠিকই বলেছেন যে ঋতিক ঘটককে শ্রদ্ধা জানানোর একটা অন্যতম বড় উপায়, সম্ভবত সবচেয়ে বড় উপায় হচ্ছে তার ছবি দেখা। এখন তার আগে আমরা কিছু কথা বলতে পারি, সেই কথাগুলো তাতে ওজনও থাকতে পারে, কিন্তু এটা বুঝতে হবে যে আজকে মূল কাজ আমাদের সুবর্ণরেখা দেখা এবং ঋতিক ঘটককে সেই ছবির মাধ্যমে নতুন করে আবিষ্কার করা। আমরা সেই বিষয়ে কথা বলবো। কিন্তু একটা জিনিস, আমি হায়দ্রাবাদে ছিলাম, সেখান থেকেই সরাসরি এলাম। তো সেখানে আমি আমাকে অশোক সিং এর একটা কতগুলো ক্লিপিং পাঠাচ্ছিলেন, তাতে একটা দেখলাম যে হিন্দি ভাষী সমাজ বলেছেন, সেটা যেভাবেই বলুন না কেন, যে ঋতিক ঘটক ছাড়া আর কারোর ছবিতে যারা হিন্দি ভাষী মানুষ বা অন্য প্রদেশের মানুষ তাদের প্রতি যথেষ্ট সম্মান দেখানো হয় না। এখনটা সত্যি কি মিথ্যে আমি বলতে পারবো না, কারণ আমি নিজে বাঙালি মধ্যবিত্ত ভদ্রলোকেদের অন্তর্গত। সেখান থেকে অন্যদের দেখা, তাই দেখার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সেটা আমার পক্ষে বোঝা মুশকিল, কিন্তু অভিযোগটা কিন্তু অনেকটাই সত্যি হতে পারে। এবং এই অভিযোগের সঙ্গে আমি কোনো আলোচনা করছি না, কিন্তু আমি একটা জিনিস বলছি যে ঋতিক ঘটক সম্বন্ধে যখন আলোচনা করা হচ্ছে তখন আপনারা দেখবেন যে তার প্রথম ছবি 1952 সালে, যেটা আমরা তার জীবদ্দশায় দেখতে পাইনি, নাগরিক, সেখানে তিনি এক নিম্ন মধ্যবিত্ত তলার মহলকে দেখানোর জন্য একটা প্রয়াস চালিয়েছিলেন। সে ছবি নিয়ে তার মৃত্যুর পরে অনেক কথা হয়েছে, এমনকি সত্যজিৎ রায় তার শোক সভায় ছবিটা নিয়ে কিছু কথা বলেন। কিন্তু যেটা খুব আশ্চর্যজনক যে তিনি এটা কেউই খেয়াল করে না, ভারতে উপজাতীয়দের ওপরে প্রথম তথ্যচিত্র করেন ঋতিক ঘটক। বিহার কো আদিবাসী সব বিহার। এবং তারপরই 1956 সালে সেই বিখ্যাত ছবি অযান্ত্রিক, ছবিটা দেখলে দেখবেন যে ছবিটায়, আমি ছবিটা নিয়ে কথা বলছি না, যে ছবিটায় মূল গল্পে যা কোথাও ছিল না সেই রকম একটা জায়গা। ঋতিকের বাঙালিয়ানা নিয়ে আমরা সবচেয়ে কথা বলি, কিন্তু ছবির লোকেশন বাংলায় না, বিহারে, এখন যেটা ঝাড়খণ্ড, এই অঞ্চলটা, তখন তো ঝাড়খণ্ড ছিল না, সেখানে। এবং সেখানে সর্বভারতীয় উপস্থিতি আছে, পাঞ্জাবি বলছে পিয়ারা সিং, এমনকি ঝাড়খণ্ডের লোকেরা হিন্দিও বলছেন, তার খুলুকু ভাষা, ওরা উপজাতির যা মূল ভাষা, সেই ভাষায় কথা বলছেন। ঋতিক সেই ভাষাকে বদল করেননি, একেবারে ওই ভাষার সংলাপ। এটা যে কত বড় শ্রদ্ধা উত্তর স্বাধীনতা যুগে যখন আদিবাসীদের, এই তথাকথিতভাবে উপজাতীয়দের অধিকার এবং তাদের স্বাভিমান বোধ সম্বন্ধে কোনো কথা বলা হতো না, এটা প্রকাশ্য জনমাধ্যমে একটা অপ্রচলিত ভাষাকে অত গুরুত্ব দিয়ে দেখানো, একটা অজানা জীবনকে অত গুরুত্ব দিয়ে দেখানো। এবং ঋতিক ঘটক চেষ্টা করছিলেন এই যে আমরা যে ওপরতলার ইতিহাস লিখি, সেই মূল ধারার ইতিহাস যাকে আমরা বলি, তার অন্তরালে যে ইতিহাসগুলো আছে, যেগুলো মিলিয়ে ভারতবর্ষের ইতিহাস, একটা জাতীয় সংস্কৃতি তৈরি করার চেষ্টা, সেইটা কিন্তু ঋতিক ঘটকের অযান্ত্রিকে ছিল। এবং অযান্ত্রিক যেভাবে ওরা উপজাতিদের নিয়ে গবেষণা করেছে, তাদের জীবন, তাদের
লোকাচার, বিবাহ, প্রেম, মৃত্যু, এই সমস্ত নিয়ে তাদের গান। তারাও গাড়িটাকে দেখছে, ভদ্রলোক বাঙালি বাবুরাও গাড়িটাকে দেখছে, বিমল গাড়িটাকে দেখছে। এই নিয়ে যে ঋত্বিক ঘটক নতুন ভারতের একটা জীবন কথা বলতে চেয়েছিলেন, এটা যে কত মস্ত জিনিস তা ভাবতে পারবেন না। এক ছোট ব্যাপার, এটা ঠিকই তিনি যৌবনে কমিউনিস্ট পার্টি করেছেন। এই যে কমলেশ্বর বললেন 1943 সালে মুম্বাই শহরে যখন ইন্ডিয়ান পিপলস থিওরিটিক্যাল অ্যাসোসিয়েশন IPTA তৈরি হয়, তারপর থেকে ভারতের সংস্কৃতিতে একটা উজ্জ্বল মুহূর্ত নিয়ে আসেন মার্ক্সবাদীরা। এবং ঋত্বিক ঘটক এই IPTA এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। ঋত্বিক এবং তার অবিচ্ছেদ্য বন্ধু সলিল, যার জন্ম ঋত্বিকের 15 দিন পরে, 4 নভেম্বর ঢাকা শহরে 1925 সালে ঋত্বিক ঘটকের জন্ম হয়। 19 নভেম্বর কলকাতায় সলিল চৌধুরীর জন্ম হয়। এবং সলিল চৌধুরী ঋত্বিককে ভবা বলেই ডাকতেন, ব্যক্তিগত জীবন সেটা আমি দেখেছি তো, এবং খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এদের দুজনের। তো যাই হোক, এই মুহূর্তে IPTA চেষ্টা করছিল যে ভারতে একটা অন্য সংস্কৃতির অবতারণা করা, শ্রমিক শ্রেণীর সংস্কৃতি। সেটা কি হবে তা নিয়ে অনেক কথা বলা যায়, আজকে আমি তা বলছি না। কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা উত্তর যুগের একটা যন্ত্র যুগের শুরু হচ্ছে এবং শিল্পায়ন, নগরায়ন এসব হচ্ছে। তার মধ্যে আমাদের ভূমিকাটা কি হতে পারে? এই যে একটা মানুষ একটা গাড়িকে পাগলের মতো ভালোবাসছে, এটা আমাদের দেশে স্বাভাবিক না। আমরা যন্ত্রকে সন্দেহ করতে দেখেছি। মোহনদাস করমচাঁদ গান্ধীর লেখায় জমনালাল বাজাজকে তার চিঠিতে যে আহমেদাবাদের সুতোকলে কি প্রচন্ড দানবীয় অত্যাচার হয়, যেটা অনেকটাই সত্যি। রবীন্দ্রনাথের পরপর দুটো নাটকে 1922 সালের মুক্তধারা এবং 1926 সালের রক্তকরবী, তাতে দেখেছি। আমি যেটা বলতে চাইছি, যন্ত্রকে আমরা কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারিনি। এবং ঋত্বিক যে কত বড় সামাজিক দায় নিলেন, অযান্ত্রিক কিভাবে নতুন ধারার ছবি, তার ক্যামেরা, তার সঙ্গীত, তার শব্দ ব্যবহার, এসব নিয়ে অজস্র কথা বলা যেতে পারে। কিন্তু আজকে যারা সভাটার আয়োজন করেছেন তারা এই জিনিসটা খতিয়ে দেখতে পারেন যে একজন নবীন পরিচালক তিনি ছবিটা করছেন মূলত এই গল্পটা সুবোধ ঘোষের একটা ছোট্ট গল্প, যেটা হয়তো আনন্দবাজার পত্রিকার প্রথম কলামেই শেষ হয়ে যায়। সেই গল্পটার মধ্যে ওরা ওদের অনুষঙ্গ এনে, মূল গল্পে কোথাও ছিল না। কেন আনছেন? তার কারণ আমরা যে ইতিহাসকে ব্যাখ্যা করি, ইতিহাসের নবীকরণের সময় যে ইতিহাসকে ব্যাখ্যা করি সেটা ভুল হতে পারে। এই যে গাড়িকে ভালোবাসা, এটা একজন কমিউনিস্ট পার্টির মেম্বারের পক্ষে বোঝা সম্ভব জিনিসটা কি। কারণ কবি মায়াকোভস্কি, যিনি অক্টোবর বিপ্লবের মূল কবি, তিনি এক সময় বলেছিলেন, বেঞ্চ নাম্বার 22 নামে একটা চিত্রনাট্য করেছিলেন। তাতে ছিল যে only October which has delivered the mankind will also liberate the machine। এটা তো উচ্ছ্বাসের কথা, কিন্তু সোভিয়েত রাশিয়াতে ওই সমস্যাটা হয়েছিল যে যন্ত্রকে আমরা কিভাবে ভালোবাসবো বা আদৌ বাঁচতে পারি কিনা। যন্ত্রকে ভালোবাসার দরকার কেন? শ্রমিক শ্রেণীর মাতৃভাষা তো যন্ত্র। সে তো রেঞ্জকে যেভাবে দেখে, সে তো হাতুড়িকে যেভাবে দেখে, সে তো একটা গিয়ারকে যেভাবে দেখে, সেভাবে আমরা দেখি না। আগামী সভ্যতায় সেই তো মূল অস্ত্র। তাহলে গাড়িকে আমরা ভালোবাসবো কি করে, যন্ত্রকে আমরা ভালোবাসবো কি করে? যন্ত্র শুধু দানব নয়, যন্ত্র প্রেমিকাও হতে পারে। এটা ঋত্বিক ঘটক ভাবতে চাইছিলেন এবং বৃহত্তর ইতিহাসের পরিপ্রেক্ষিতে। দেখবেন আদিবাসীরা কিন্তু গাড়িটা নিয়ে অত সমালোচনা করে না, তারা নতুনকে স্বীকার করতে অভ্যস্ত। সমালোচনা করে বাঙালি মধ্যবিত্ত বাবু যে গাড়ি কি আওড়া থাকে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা ঋত্বিক ঘটক করছেন। আজকে যে ছবিটা দেখবেন সুবর্ণরেখা, ঋত্বিক বাঙালি হলেও বাংলার বাইরে অনেক সময় ছবি করতেন। তার বহু ছবি বাংলার মানে কলকাতা শহর বা চেনা পরিস্থিতির বাইরে। এই সুবর্ণরেখাতেও আপনি দেখবেন যে উনি যেখানে চালকলটা এনেছেন সেখানে সাঁওতালদের উপস্থিতি আছে। এমনকি সরাসরি আপনারা দেখবেন রামকিঙ্করের চালকলের পথের ছবিটা উনি কোট করেছেন একটা ফ্রেঞ্চ শটে। এবং যেখানে মজুররা যে ভাষায় কথা বলছে তাদের প্রতি যে সম্মান, যে আমাদের দুধিহাটার বাচ্চা হবে, দেখুন এই যে সংলাপ, যে একটা বাচ্চা হবে তোরা দেখবি না, তাকে ছুটি দিবি না। এই যে একটা সমাজ যেটা সম্পূর্ণ অনালোকিত, অথবা যেটা কিছুটা পোশাক পরা, মানে সাঁওতাল বলতে আমাদের যেটা মনে হয় সেই রকম, বা যেটা ছবিতে দেখানো হয় সাঁওতাল ওরা এদের যেভাবে আদিবাসীদের যেমন কোর্টে এক্সিবিট করা হয়, তেমনি ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য বজায় রাখতে আমরা অনেক সময় বানানো আদিবাসী, যেন আদিবাসী মানে ফুলের
চুলে ফুল গুজেছে, যেন আদিবাসী নাচছে, যেন আদিবাসীদের জীবন নিয়ে অন্য কিছু নেই। ঋত্বিক যে আদিবাসীদের ধরেছেন, এবং সেটা তার সব ছবিতে, মানে অজান্ত্রিকে দেখবেন, সুবর্ণরেখায়, এবং নিচের তলার মানুষের কথা তিনি তিতাসেক্তি নদীর নামেও বলেছেন। এবং যখন পুরুলিয়ার ছৌ নাচেন, এই ছৌ নাচের মধ্যে আমাদের নিচের তলার সংস্কৃতি কিভাবে আছে, ঋত্বিক ঘটক এই ইতিহাস চেতনার লোক এবং দার্শনিক। আমার সৌভাগ্য যে আমার জীবনে তার সঙ্গে কয়েকবার কথা বলার সুযোগ হয়েছে। তিনি স্নেহ ভরে তিরস্কার করেছেন, কারণ ছোটবেলায় থাকে না, আমাদের সঙ্গে যখন তার দেখা হয়েছিল আমাদের বয়স তো 20-র নিচে, আমরা বড় বড় ইংরেজি নাম বলে তাকে, যাকে বলে বাংলায় ইমপ্রেস করার চেষ্টা করতাম, এবং তিনি তাদের ধমক দিতেন। খুবই স্বাভাবিক, তারও বয়স তখন বেশি না, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তার 44 বছর বয়সে। তো তারও কিছুদিন বাদে আমাদের সঙ্গে আলাপ, মানে সেইভাবে আলাপ, যখন তাকে একটা প্রশ্ন করা যায়, প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবং ঋত্বিক ঘটক যতই বাইরে দাম্ভিক বা দুর্মুখ হন, খুব অজানা কারণে বয়সে ছোটদের সঙ্গে অসম্ভব ভালো ব্যবহার করতেন। এমনকি তাদের কিছু কিছু বোকা বোকা প্রশ্ন এখন বুঝি করলে উনি এই ওর প্রিয় ভঙ্গি, এই চুল পাকাতে পাকাতে বলতেন, পাকামি করো না ছোকরা, পাকামি করো না, সব জেনে গেলে ভবিষ্যতে আর জানার কিছু থাকে না। তো এই বলেও কিন্তু জিনিসগুলো খুব ভালো করে বোঝাতেন। অ্যান্ড হি ওয়াজ এ গ্রেট টিচার, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। যারা ছাত্র তারা তো বলেনি, আমাদেরও উনি দুটো জিনিস বুঝিয়েছিলেন। মানে ওর অস্থায়ী আস্তানায় আমার মনে আছে একটা সাউন্ড ডিজাইন যাকে বলে, এই সুবর্ণরেখার রাগ করা গতি ধরে, সেটা এখানে বলার কথা না, কিন্তু কি চমৎকার বুঝিয়েছেন। আমরা তো ফিল্মের লোক না, আমরা ইঞ্জিনিয়ারিং করতাম, একেবারেই কিছু জানি না ফিল্মের ভেতরের দিক। কত সহজ ভাষায় কিভাবে সাউন্ড ডিজাইন বলতে কি বোঝায়, তখন তো বইও ছিল না। তো দেখবেন ছবিতে শব্দ নামে ঋত্বিক ঘটকের লেখা আছে, সেটা করে প্রাথমিক পাঠ্য হতে পারে ছবিতে শব্দ ব্যবহার নিয়ে। যাই হোক, আর একদিন তিনি মন্তাজ কাকে বলে সেটা একজন ভদ্রলোকের বাড়ির দেওয়ালে ছবি এঁকে বোঝাচ্ছিল। অত সহজে এই জিনিসটা বোঝানো যায় সেটা ভাবাই যায় না। মানে সত্যিই ঋত্বিক ঘটক যদি সিনেমা না বানিয়ে সিনেমার মাস্টারমশাই হতেন, তাহলে সারা দেশকে উনি বোঝাতে পারতেন। যদি সময় থাকে, কুমার সাহান্য ছাত্র এবং পশ্চিম ভারতের একজন বড় চলচ্চিত্র নির্মাতা বাংলা, তো এখানে আসতেন মাঝে মাঝে, তার কাছে শোনা একটা গল্প বলবো। কিন্তু আমরা যেটা বলছিলাম যে ঋত্বিক ঘটককে আমরা স্মরণ করবো কেন, অনেকগুলো কারণ আছে। এই ঘরে যারা আছেন তারা সকলেই খুশি হবে শুনে একটা গল্প। যেমন ঋত্বিক ঘটক তখন পুনে ফিল্ম ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল, ওই ল কলেজ রোড, যার উল্টো দিকে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া, এদিকে ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনে, তখন তো টেলিভিশন ছিল না, সেখান দিয়ে বেরিয়েছেন। তো হঠাৎ পিসি যোশী, তিনি হেঁটে আসছেন ওই রাস্তা দিয়ে। তো পিসি যোশী ঋত্বিক ঘটককে দেখে বুকে জড়িয়ে ধরেন, এবং তখন আর পিসি যোশী কমিউনিস্ট পার্টিতে নেই। আপনারা সবাই পুরনচন্দ্র যোশীর নাম শুনেছেন, ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক, যার আইপিটিএ যার আমলে তৈরি হয়। এবং এই ঋত্বিক, সলিল, বাদল সরকার এর প্রত্যেকেই পিসি যোশী বলতে পাগল। এই তিনজনেরই শতবর্ষ চলছে। তো জড়িয়ে ধরেছেন এটা বড় কথা না। তার সেই দিনই রাত্রি ঋত্বিক ঘটক তার স্ত্রীকে একটা চিঠি লিখছেন। সেই চিঠিতে আছে যে আজ পিসি যোশী আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছেন, ঋত্বিক, ইউ আর দি অনলি পিপলস আর্টিস্ট ইন ইন্ডিয়া, আর কিছু চাই না জীবনে। এই যে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তাকে বুকে জড়িয়ে বলছেন যে তুমি একমাত্র গণশিল্পী ভারতবর্ষে, এর থেকে বড় পুরস্কার আর তার কিছু নেই। তিনি সেই অর্থে বড় পুরস্কার পাননি, কোনো বড় পুরস্কারই পাননি। যুক্তিতর্কটা না, জাতীয় পুরস্কার পেয়েছিল সেটা কোন রকম মানে হয় না যে এখন না দিলে বড়ই লজ্জার বিষয় হবে। ভাগ্যিস দিয়েছিল বলে এখনো বলতে পারে যে একটা জাতীয় পুরস্কার আছে, না হলে তো কোনো পুরস্কারই নেই। এবং বিদেশেও ছবিগুলো যায় না, সে ঋত্বিক ঘটকেরও দায় থাকতে পারে, সরকারেরও দায় থাকতে পারে, যারই থাক। মোট কথা ঋত্বিক ঘটকের ছবি বিদেশে যায়নি তার জীবন দশায়। এখন এই যে মানুষ যিনি বলছেন আর কিছু চাই না, সেই মানুষটা কি করেছে যদি আমরা তার ছবিগুলো দেখি, তাহলে প্রথম কথা, তিনি এই যে বলা হলো যে তিনি দার্শনিক, এটা তিনি শুধু একটা রাজনৈতিক দর্শনের প্রতি আনুগত্য রেখেছেন তাই না, সেই রাজনৈতিক দর্শন দিয়ে ভারতের জাতীয় সংস্কৃতি, শুধু বাঙালির ক্ষেত্রে না, এটা কি হতে পারে, এই যে একটা বড় বেদনার মতো বেড়েছে। এই যে দেশ ভাগ, একটা তিনটে জায়গায় ভারতবর্ষকে ভাগ করে দেওয়া হলো, এই উপমহাদেশকে।
এর কোনো ব্যাখ্যা নেই, যুক্তি নেই। এটা রাজনৈতিক শর্তে গ্রহণ করতে হয় যে সিন্ধু প্রদেশ, পাঞ্জাব এবং বাংলা এটা ঋত্বিক ঘটক মেনে নিতে পারেননি, এবং এইভাবে তো ভাগও হয় না। সাদাত হোসেন মান্টোকে কি আমরা একটু পাকিস্তানি লেখক বলি? ঋত্বিক ঘটকে কি আমরা পশ্চিমবাংলার শিল্পী বলি? এরকম ভাবে সম্ভব? এটা রাজনৈতিক অর্থে আপনি বলতে পারেন, আমার পাসপোর্টে লেখা থাকতে পারে ইন্ডিয়া, কিন্তু আমি তো এই উপমহাদেশের মানুষ। তো এখন এই যে জায়গা, এইটা আমার মনে হয় ভদ্রলোককে আমি শেষ জীবনে কিছু দেখেছিলাম বলে যে রবীন্দ্রনাথের ওই কবিতাটা আমার খুব মনে পড়ে, মন যে দিল না সারা, তাই তুমি গৃহহারা, পরবাসী বাহিরে অন্তরে, ফিরে এসো ফিরে এসো, চলে এসো ঘরে পরবাসী। আজকে ঋত্বিক ঘটকের ছবিটা দেখে তাকেই মনে হচ্ছিল যে যদি আমরা বলতে পারতাম 3 জন বাঙালি অসময় চলে গেছেন, যারা আমাদের ঘর আলো করে গেছেন, মাইকেল মধুসূদন দত্ত 50, ঋত্বিক ঘটক 50, আর মানিক বন্দ্যোপাধ্যায় 48। শেষ দুজন ভারতের কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত, এবং দুজনেই কিছু সময়ের জন্য ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যও ছিলেন। তো এই যে জায়গা, এই জায়গা থেকে আমরা ঋত্বিক ঘটককে কিভাবে দেখব? শুধু বঙ্গবিভাগের না, আমরা যে ভাবছি, ধরুন এই যে ছবিটা আপনারা আজকে দেখবেন, ছবিটায় দেখবেন যে ছবিটায় কি কি চিন্তার কি ঐশ্বর্য, একজন দার্শনিক। আসলে উনি চলচ্চিত্রকার বলতে আমাদের যে ধারণাগুলো আছে সেটা খুব ছোট হয়ে যাওয়ার কাছে। যখন প্রথম একটি বাচ্চা ছেলে হারিয়ে গেছে সেই খবরটা আর খবরের কাগজে দিতে আসা হয়েছে, তখন সাংবাদিকতার দেশ সেবায় গিয়ে কথা বলা হচ্ছে, এবং উদ্বাস্তু কে উদ্বাস্তু নয় বলে যে প্রেসের সাংবাদিক বলছে, তাতে বোঝা যায় যে উদ্বাস্তুর সমস্যাটা ওনার আপাতভাবে প্রধান বিবেচ্য নয়। সেখানে হঠাৎ দেখবেন যে নিয়ে এসো তো, টেলিপ্রিন্টারে খবর আসছে, এখন টেলিপ্রিন্টার উঠে গেছে, এখন তো অন্যভাবে খবর আসে, 3টে গুলি দেওয়া, হে রাম, তারপরে আনন্দবাজার পত্রিকার হেডিং। এই হে রাম উনি অনেক পরে, যখন একটি মত্ত ভাই, সে সারা রাত্রির মত্ততা এবং পাপের পরে বোনের ঘরে ঢুকে গেছে, যখন বোনের আর আত্মহত্যা করা ছাড়া উপায় থাকে না, সেই বোন যখন মারা যাচ্ছে, যখন সমস্ত পরিস্থিতি নীরব এবং ঋত্বিক ঘটকেরা শব্দের শূন্যতা তৈরি করেন, সেখানে হঠাৎ হে রাম একটা শব্দ। গান্ধীর মৃত্যু, যেটা কন্টেম্পোরারি ইতিহাসের সবচেয়ে বড় জায়গা, 48 সাল গান্ধীজিকে যারা খুন করলো এবং যে কারণে খুন করলো, এই ঘটনা সঙ্গে উনি জুড়ে দিচ্ছেন হে রাম। কিন্তু দেখবেন এই ছবিটাতে একটু পরেই দেখবেন, আমার কথাবার্তার চাইতে ছবিটা দেখা অনেক গুরুত্বপূর্ণ। এটা দেখেই আপনি ভাবেন এই কথাটা কে বললো? সীতা বা কোনো নারী চরিত্র বলতে পারে না, পুরুষ কণ্ঠে বলা হয়েছে। এবং পুরুষ কণ্ঠ যদি ভাবে ঈশ্বর চক্রবর্তী মত্ত মাতালের গলা এটা নয়, বাইরে যে দালালটি আছেন তার গলা এটা নয়, বাচ্চা বিনু তার গলা এটা নয়, তো এটা কার গলা? এটা ইতিহাসের গলা। একে খুব আমরা যখন পড়াই ক্লাসে তখন অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করি, তো তার কোনো মানে হয় না, কিন্তু বলতেই হয়। এমএ ক্লাসে পড়ানো হচ্ছে এক্সট্রা ডায়াজেটিক ন্যারেশন বলে। এটা ইতিহাসের মধ্যে বাইরে থেকে কেউ আরোপ করে দিল। ঘটনাটা কি হলো আপনি দেখবেন, নাটক সীতার ঘরে ঈশ্বর অসময়ে প্রবেশ করেছেন, এর সঙ্গে উনি রামায়ণের অগ্নি পরীক্ষাকে জুড়ে দিচ্ছেন। আজকে যদি সুবর্ণরেখা তৈরি হতো তাহলে সুবর্ণরেখা সেন্সার সার্টিফিকেট পেতই না। বর্তমানে যারা ভারত শাসন করছেন তারা এই ছবিকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতেন না, কিন্তু তারা এই ছবি নিয়ে কিছু কথা বলছেন, ঋত্বিক ঘটককে নিয়ে কিছু কথা বলছেন বলেই আমি বলছি যে দুটো জায়গা দেখবেন। এক হচ্ছে রামচন্দ্র যখন মধ্য বয়সে, যখন তিনি সিংহল থেকে রাবণের লঙ্কা জয় করে ফিরে এসেছেন, তার স্ত্রীও মধ্য বয়সী, তাকে তিনি হঠাৎ বললেন যে তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে সতীত্বের, এবং সীতার যে অগ্নিতে প্রবেশ, এটা তো আসলে আত্মহত্যা। এবং রামের যে নিষ্প্রেম কণ্ঠস্বর, যেটা আমি কিছুদিন সরকারি চাকরি করেছিলাম, অল্প কিছুক্ষণের জন্য সরকারি বড় অফিসারদের পদ ত্যাগ করে দিতে হয়, যে বা বলেন তারা যে that a government officer is honest is not enough, he must appear to be honest. একজন সরকারি অফিসার সৎ এটা বলাই যথেষ্ট নয়, সরকারি অফিসারকে এরকম পোশাক পরলে চলবে না, তাকে সাদা পোশাক পরতে হবে যে তিনি সৎ। এখন এই যে প্রোটোকল,
এই প্রোটোকল রামচন্দ্রকেও নিতে। রামচন্দ্রকে যখন সীতা প্রশ্ন করেছেন যে তুমি এই প্রশ্ন করছো, 14 বছর আমি তোমাকে ছাড়া কাউকে ভাবিনি, কোনো পরপুরুষের সংস্পর্শে আসিনি, কিছু করিনি, তুমি আমাকে আজকে প্রকাশ্যেইভাবে অপমান করছো স্ত্রীকে। তখন রাম খুব নিষ্ক্রিয় কণ্ঠে বলেছিলেন যে আমি কি ভাবছি তো তুমি কি তা নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে জনতা কি ভাবছে, তোমাকে প্রকাশ্যে বিচার সভায় যেতে হবে। এই যে পুরুষতন্ত্রের দম্ভ, এই আমাদের ঈশ্বর, এই যে রামায়ণের ঈশ্বরকে একেবারে গণিকালয়ে নিয়ে আসা, এটা তো ঋত্বিক ঘটকের পক্ষেই সম্ভব, এবং আরো বেশি করে সম্ভব আজকে হিন্দিভাষী সমাজে আমায় বলতে হবে যে আপনারা খেয়ালই করেন জায়গাটা, হয়তো হয়তো বলছি যে ধরুন 3 জন বাঙালি রামায়ণকে নতুন করে লিখতে চেয়েছেন বড় বাঙালিদের মধ্যে। একজন মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাথবধ কাব্য, একজন সতীনাথ ভাদুরী, ঢোড়াইচরিত মানস। কিন্তু ঢোড়াইচরিত মানস যতটা শান্ত, তুলসীদাসের রামচরিত মানস ততটা বাল্মীকি রামায়ণ না। আর ঋত্বিক ঘটক, ঋত্বিক ঘটক কেন দেখবেন যে ঘাটশিলার আগের স্টেশনে ছাতিমপুরে যখন ওই দণ্ডকারণ্যগামী ট্রেন থেকে 2 মহিলাকে নামিয়ে দিয়েছে গার্ড, একেবারে শেষ অবস্থা, ওই সংলাপগুলো দেখবেন, আমি আর বিস্তৃত করছি না। তখন হঠাৎ অভিরাম ঘুরতে ঘুরতে সেখানে আসছে, এবং এই যে দৃশ্য, যখন বাচ্চা অকারণে হাত দুটো জোড়া, সে ঝুলছে, তার জন্মের শাস্তি সে পাচ্ছে, সে হঠাৎ অভিরাম হঠাৎ আবিষ্কার করে মা, এবং ওই মার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধার সঙ্গিনী বলে বাগদি বউ। অর্থাৎ অভিরাম, যিনি আসলে রামচন্দ্রের ভূমিকা অভিনয় করছেন, সেই অভিরাম যিনি ব্রাহ্মণ হিসেবে পরিচিত, ঈশ্বর চক্রবর্তীর ভাই, সে এক মুহূর্তে হিন্দু বর্ণাশ্রম প্রথার অন্তজ জায়গায় চলে যায়, বাগদি। এবং ঋত্বিক ঘটক দাবি করেন, এবং তারপরে যে ইতিহাসে যে ভায়োলেন্স হতে পারে, আমাদের আর্য এবং হিন্দু সংস্কৃতি যে প্রাকার, তাতে যেভাবে আমরা রামচন্দ্রকে বর্ণনা করছি বা রামকে চাইছি, সেই চাওয়াটা যে মস্ত ভুল তার ঋত্বিক ঘটক বলেন। কারণ দেখবেন অন্য চলচ্চিত্রকার ওই মৃত্যুটার দিকেই তাকাতেন, কারণ ওটা প্রচন্ড আবেগের জায়গা। ছেলে দেখছে দীর্ঘদিন বাদে মা স্টেশনে পথকুক্কুরির মতো মারা যাচ্ছে, ঋত্বিক ঘটক তা ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে একটা একটা মালগাড়ির ওই স্টেশনটাকে পার হয়ে যাওয়া দেখান, দীর্ঘক্ষণ দেখান, যাতে কর্কশ স্বর, নানা রকম ঢ্যাং 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 করছে, যাকে ক্যাকোফনি বলে। ওই দৃশ্যটারই এইটা লেকচার দেখাচ্ছিলেন কেন? প্রয়োজনই ছিল না অত দীর্ঘক্ষণ ধরে। তার কারণ এই দাবি করলে ভারতবর্ষের ইতিহাসে যে সংকট আসতে পারে, যে বিপর্যয় আসতে পারে, সেটা উনি পূর্বানুমান করেছিলেন। পূর্বানুমান কি করেছিলেন? যদি আমরা জাতি হিসেবে নিজেদের পরিচয় চাই, যদি রামায়ণ আমাদের মহাকাব্য হয়, কোনো সন্দেহ নেই রামচন্দ্রই নায়ক হবে, কিন্তু কোনো সন্দেহ নেই এইটা যে দেশের 70% লোক যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করবেন রাম। ঋত্বিক ঘটক বলতে চাইছেন যে রামচন্দ্র ইক্ষ্বাকু কুলবংশীয় বিরাট সূর্যবংশীয় রাজপুত্র নন, তিনি বাগদি। এটা আমাদের মেনে নিতে হবে, এটা হিন্দু সংস্কারে খুব কঠিন কাজ, যে রামচন্দ্র কর্মকার, রামচন্দ্র প্রামাণিক, রামচন্দ্র বাগদি ভাবা। এবং ঋত্বিক ঘটক কখন ভাবছেন? এখানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বসে আছেন, 1962 সাল। মার্ক্স যে পার্টিকুলার এশিয়াটিক মোড অফ প্রোডাকশনের কথা বলেছিলেন, যে কাস্ট ভিলেজ কমিউনিটি সোশ্যাল সেটআপের কথা বলেছিলেন, যেটা ইউরোপের সমাজ ব্যবস্থার সঙ্গে ভারতীয় সমাজ ব্যবস্থার তফাৎ, যেটা নিয়ে মার্ক্স বেশি কথা বলতে পারেননি, কিন্তু ভারতীয় কমিউনিস্ট নেতাদের মধ্যে গঙ্গাধর অধিকারী এবং আরো বেশি করে ইএমএস নামুদ্দিপাদ, যিনি কেরালা ইয়েস্টারডে টুডে টুমরোর প্রথম বাক্যই দেখবেন যে কেরালাকে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে যে ভেরিটেবল লুনাটিক অ্যাসাইলাম। কেন? কাস্ট সিস্টেমের এই মানে প্রচন্ড জাতপাতের সমস্যার জন্য। নামুদ্দিপাদ এই নিয়ে কিছু কথা বলেছিলেন, এবং তার বাইরে পার্টির বাইরে দামোদর কোসাম্বী ইত্যাদিরা কথা বলছেন। কিন্তু ঋত্বিক ঘটক কখন করছেন এই ছবিটা? সেন্সার সার্টিফিকেট দেখুন 1962 সাল। ছবিটা মুক্তি পায় 1965 সালে। ঋত্বিক ঘটকের সব ছবি পরে মুক্তি পেত। এবং এখানে সেলিম উপস্থিত আছেন বলে বলছি যে বুদ্ধদা খুব মজা করে বলতেন যে দেখো সুবর্ণরেখা কোমল গান্ধার ব্যর্থ হয়, কিন্তু পুরবিতে চলে গেছিল, 5 দিন চলেছিল, 5 দিনই একজন দর্শক ছিল, আমি। আর এই সুবর্ণরেখা নন্দন পত্রিকায় নিন্দিত হয়, একজন ব্যক্তি ছদ্মনামে নিন্দা করেন, কিন্তু আরেকজন ব্যক্তি নিজের নামে সেই নিন্দার প্রতিবাদ করেন, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য।
সুবর্ণরেখা যে জীবনধর্মী ছবি, বলিষ্ঠ ছবি, এটা বুদ্ধদেব ভট্টাচার্য নন্দনে লিখিতভাবে করেছিলেন। সেই সময় নন্দন পত্রিকা বা বামপন্থীদের আলোচনাগুলো দেখবেন, সেটা বুদ্ধদেব ভট্টাচার্য চিরদিনই বলে গেছেন। সেটা একটা সময় পারসেপশনের তফাৎ হতে পারে, তাদের বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন বলেই ঠিক, অন্যেরা বলেছেন বলেই ভুল, অন্যেরা বলেছেন বলেই ভুল, বুদ্ধদেব বলেই ঠিক, এটা আমি বলছি না। আমি বলছি শুধু দৃষ্টিভঙ্গির তফাৎগুলো দেখবেন। এই যে জাতপাত নিয়ে কথা, তখন মার্ক্সবাদীরা যাকে ধর্তব্যের মধ্যেই ধরতেন না, তারা মনে করতেন শ্রেণী সংগ্রামী এসব জিনিসকে উচ্ছেদ করে দেবে। এবং ঋত্বিক ঘটক সেই সময় মেদিনীপুরের কোন অন্তর্গ্রামে এই জাতপাত মানা হচ্ছে না বলে একজন ব্যবসায়ী দাঁড়িয়ে গেলেন বিধানসভার প্রার্থী হিসেবে, কিন্তু আজকে খুব বাস্তব। ভাবুন, সে 1962 সালে ভাবা হচ্ছে। এই যে ভাবনাগুলো, এই যে বললাম রামায়ণকে উল্টো দিকে লেখার চেষ্টা করা, এই যে রামচন্দ্রকে গণিকালয় নিয়ে আসা, এই যে কাজগুলো, অন্যান্য গুণের কথা ছেড়েই দিন। যেমন আমরা অনেক বিজ্ঞানের উন্নতি হয়েছে, বিজ্ঞানের কই হয়েছে, অনেক কথা বলি, অ্যান্টিবায়োটিক্স, স্পেস সায়েন্স, রকেট, এই যে কমলেশ্বর বলছিলেন 6th জেনারেশন বা 7th জেনারেশন স্পেস রিসার্চ, সবই সত্যি হচ্ছেও। আমি এই গতকাল রাত্রে ডিওর একজন বড় অফিসারের কোয়ার্টারে রাত কাটাচ্ছিলাম, তো হিসাবে অনেকটাই সত্যি। কিন্তু সত্যি হয়ে কি হবে? আমাদের ভেতরটা, মানুষের মানসিক স্ট্রাকচার তত সহজে যায় না, সেখান থেকেই তো বিষ প্রবেশ করে। এই দেখবেন একটা অসাধারণ দৃশ্য, কত বড় থিঙ্কার ছিলেন ঋত্বিক ঘটক। ফিল্ম মেকার আমার কখনোই মনে হয় না, কেন কোনো সময় কথা বলতে গিয়ে মনে হতো যে ফিল্ম মেকারের থেকে অনেক বড় একজন দার্শনিক এবং ঐতিহাসিক, যার মূল্যায়নের সুযোগও আমাদের হয়নি। যে যখন ঈশ্বর চক্রবর্তী পাগল হয়ে গেছে, তার বোন পালিয়ে গেছে এর সঙ্গে, এই অভিরামের সঙ্গে, তো তাকে এ বলছে জহর রায়, কারখানার ফোরম্যান, যে দেখেছেন মানুষ কি করলো, ইউরি গাগারিনকে আকাশে পাঠিয়ে দিল। এই যে বলছে ইউরি গাগারিনকে আকাশে পাঠিয়ে দিল, বিখ্যাত, মানে অসাধারণ আনন্দবাজারের হেডলাইন, মানুষ শুনলে যাবে নিজ মর্তসীমা, রবীন্দ্রনাথের বলা কাল্লাই, নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে, মানুষ চুনলে যাবে নিজ মর্তসীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। এই যে তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা, এই দিকে তাকিয়ে রবীন্দ্রনাথের যে প্রশ্নচিহ্ন, সেই প্রশ্নচিহ্নের দিকে তাকিয়ে ঋত্বিক ঘটক কি করে? আনন্দবাজার পত্রিকা, গাগারিনের মুখ, সারা পৃথিবী বিজ্ঞানের বিজয় বৈজয়ন্তী, ভারতবর্ষ, আমি তখন এত ছোট আমার মনে নেই, কিন্তু এইসব করছে। ঈশ্বর চক্রবর্তী তিনি কাগজটা নিয়ে বয়লারে ফেলে দেন এবং একটা ডিজলভ হয়ে যায় টালিগঞ্জের বস্তিতে, যেখানে সীতা নিরভিমান, সীতা যার কাপড় অনেকটা ছিঁড়ে গেছে সেইখানে। অর্থাৎ ঋত্বিক ঘটক বলতে চান যে আপনি গ্র্যাভিটেশনকে ক্রস করতে পারেন, সেটা খুব বেশি কঠিন কাজ না। এই যে আইনস্টাইন বলতেন না, ইট ইজ মোর ডিফিকাল্ট টু ডিসইন্টিগ্রেট এ প্রেজুডিস দ্যান অ্যান অ্যাটম। একটা অ্যাটম ভেঙে ফেলতে কিচ্ছু কাজ না। এই তো আপনি চলে যান শর্ট লেকে, কলকাতা 64 সাইক্লোট্রন প্রজেক্ট, আপনি দেখবেন অ্যাটম ভাঙা হচ্ছে। অ্যাটম ভাঙা অনেক পুরোনো জিনিস হয়ে গেছে। E=mc², 1905, তার 100 বছর চলছে। এই ওটা কোনো কঠিন কাজ না, কিন্তু যেটা কঠিন কাজ সেটা হচ্ছে আপনার সংস্কারগুলোকে ভাঙা, ডিসইন্টিগ্রেশন অফ প্রেজুডিস। এই কাজটা মার্ক্সবাদীদের করতে হবে। আমি অনেকক্ষণ বলেছি, আর বলবো না, কেন আরো অনেক কিছু বলা যায়, কিন্তু বললে আমরা ছবিটা দেখবো কখন। তো আসল কথা হলো যে আজকে আমরা দেশের সমস্যায় পড়েছি, তার কারণ কি? এই যে একজন মানুষ কবে বলেছিলেন যে রাষ্ট্র দুদিক দিয়ে এগোয়। রাষ্ট্র এগোয়, একটা তো রিপ্রেসিভ অ্যাপারেটাস থাকে, পুলিশ, মিলিটারি প্রশাসন ইত্যাদি ইত্যাদি, পার্লামেন্ট, বিধানসভা, তা দিয়ে সমস্ত আইন ফাইন করা, এগুলো আমরা দেখতে পাই, চোখের সামনে দেখতে পাই। যেমন মানুষের জ্বর হলে গায়ে হাত দিলে বোঝা যায়, এগুলো বোঝা যায় যে কি করছে সরকার বা কি করছে রাষ্ট্রযন্ত্র। আর যেটা বোঝা যায় না সেটা হচ্ছে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। যেই দিন 90 দশকে রামায়ণ এবং মহাভারত দেখানো হচ্ছিল, ভারতবাসীকে উল্লসিত হয়েছিল যে আর আমাদের রাজশেখর বসু, সারানুবাদ বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মহাভারত পড়তে হবে না, এই তো দেখাচ্ছে কি সুন্দর, প্রতিদিন 10টার সময় রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে রবিবার সকালে। কিন্তু তার পরিণতি আজকে 2025 সালে প্রতিটি ভারতীয় জানে যে ওই সংলাপগুলোর মানে কি
এবং সেই সংলাপে ভর করে আসমুদ্র হিমাচল কোন সর্বনাশের পথ এগোচ্ছে। এই যে আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনে সমান অংশীদার, অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দিনাসদবার ভার। এই আমাদের পরে দিনাসদবার ভার ঋত্বিক ঘটক কমিউনিস্ট পার্টিতে থাকা এবং না থাকার সময় উপলব্ধি করেছে, এবং সেই জন্যই যখন তার কোনো পুরস্কার নেই, কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক তাকে বুকে জড়িয়ে বলেন, ঋত্বিক, ইউ আর দি অনলি পিপলস আর্টিস্ট ইন ইন্ডিয়া, তখন তার গর্বে বুক ভরে ওঠেন। তিনি স্ত্রীকে লেখেন, স্ত্রীর কাছ থেকে স্বীকৃতি চান যে দেখছো পিসি যোশী এই কথা বলেছেন। তো এই মানুষকে আমরা আজকে স্মরণ করছি। আপনি দেখবেন সমাজের প্রান্তিক মানুষ সব অর্থে সংস্কৃতির দুর্বল দিকগুলো তাকে তিনি প্রশ্ন করছেন। সিনেমাটা তার কাছে বিনোদনের কাজ না, সিনেমাটা তার কাছে গল্প বলারও কাজ না। সুবর্ণরেখার যে গল্প তা তো 6 আনারও দাম না। কিন্তু যেমন হ্যামলেট, একটা ওইটুকু নাটকে 13টা মার্ডার, আপনি ভাবতে পারছেন কুৎসিত হিন্দি ছবি ওই জিনিস করবে না। কিন্তু শেক্সপিয়ার যা করেছেন 500 বছর ধরে, ওর ফাঁক ফোকরে এমন বিষ, এমন চিন্তা ঢুকেছেন যে ওকে আর মুছে ফেলা সম্ভব না। তেমনি সুবর্ণরেখাকেও মুছে ফেলা সম্ভব না, ঋত্বিক ঘটককেও মুছে ফেলা সম্ভব না। ধন্যবাদ ও নমস্কার।